নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। আবির, লাগছে খুব। আবির, ছেড়ে দাও আমাকে, আর মেরো না। তোমার সন্তান আমার গর্ভে। প্লিজ আবির, এতটা নির্দয় হইও না। কথাটা শেষ হতে না হতেই পেটের মধ্যে এক লাথি মেরে দিল। দিয়েই সেই মুহূর্তে সে ঘর থেকে বেরিয়ে গেল। মুহূর্তের মধ্যে সম্পূর্ণ ফ্লোর রক্তে রঞ্জিত হয়ে গেল। অজ্ঞান হয়ে গেল অধরা। আবির বাইরে যাওয়ার সাথে সাথে নীল ও অর্পা দুজনে ঘরে এসে দেখে অধরা অজ্ঞান হয়ে আছে। দুজন মিলে অধরাকে হাসপাতালে ভর্তি করে। ডাক্তার তাড়াতাড়ি ভর্তি করে নেয়। পরীক্ষা করে বুঝতে পারে যে সদ্য যে ভ্রূণটি এসেছিল তা আর নেই। অধরা জ্ঞান ফিরে বুঝতে পারে সে হাসপাতালে ভর্তি। অর্পা জানায় যে তার অনাগত সন্তান আর নেই। অধরা আর কান্না থামিয়ে রাখতে পারে না। এটা আবিরের মারের চোটে নয়, এটা প্রথম মা হওয়ার অনুভূতি হারানোর কান্না। অধরা মনে মনে ভাবছে, অনেক হয়েছে, আর না, এবারও কি ছেড়ে দেওয়ার সময় এসে গেছে। আর কত থাকবো মানুষের বোঝা হয়ে? না আছে রূপ, না আছে বাবার টাকা। বাবা মা ভাইরা তো পরের ঘরে গুছিয়ে দিয়ে বেঁচে গেছেন, তাদের উপর আর বোঝা হতে যাব না। আবির, হয়তো আর বেশি দিন আমাকে আর সহ্য করতে হবে না তোমায়, তবুও ভালোবাসি তোমায়। কেমন করে একবারও পারলো না আমাকে দেখতে আসতে? আবির, তোমাকে এমন লাগছে কেন? কথাটি বলল হিয়া। হিয়া হলো আবিরের পিএ প্লাস প্রেমিকা। আজ অধরাকে খুব মেরেছি, তাকে এত অত্যাচার নির্যাতন করছি, তবুও ছেড়ে যাচ্ছে না। আবার আজ বলে কি না আমার সন্তানের মা হতে যাচ্ছে, তাই পেটে একটা লাথি দিয়েছি। রক্তে ফ্লোর ভিজে যাচ্ছিল। আমি তোমার সঙ্গ নেওয়ার জন্য আমার চাহিদা মেটাতে এসেছি। বলেই আবির হিয়ার সাথে বিছানায় গেল। অধরা যখন হাসপাতালে ভর্তি, আবির তখন তার পিয়ের সাথে মনের চাহিদা মেটাচ্ছে। অতীত। অধরা হারিয়ে গেল তার অতীতে। কলেজ থেকে সবেমাত্র বাড়ি ফিরল অধরা। এসেই জানতে পারলো আজ তার বিয়ে। অধরার বাবা মা ও দুই ভাই, দুই ভাবি, ছোট দুইটা বোন সহ একটা পরিবার। অধরা ছোট বোন দুইটা খুব সুন্দর, কিন্তু অধরা খুব সুন্দর না, কালো। তাই বাবা মা বিয়ে দিয়ে পার করার চিন্তায় বেকুল। তাই হঠাৎ করে বিয়ে ঠিক করেছে বড়লোকের এক ছেলের সাথে। বড়লোকের ঘর থেকে এসেছে, তাই ছেলের ভালো মন্দ খোঁজ নিয়ে দেখার প্রয়োজন পড়েনি। তাই তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিল। অধরা সেদিন তার বাবা মাকে বলেছিল যে আর কোনোদিন যেন তার পরিবারের কেউ তাকে দেখতে না যায়। বিয়ে হয়ে চলে আসলো। রাতের বেলা আবির সজা বলে দিল এমন একটা মেয়েকে তার বাড়ির কাজের মেয়ে হিসেবেও রাখবে না। অধরার অনাদরের দিন কাটছিল। প্রতিদিন চর থাপ্পড় খেতেই থাকে, মার খায়, তবুও তো অনাদারে অবহেলায় পড়েছিল। কিন্তু আবির একদিন বার থেকে ড্রিঙ্কস করে আসে। বার থেকে ড্রিঙ্কস করে এসে প্রথমবারের মতো মিলন ঘটে তাদের। সকালবেলা ঘুম থেকে উঠে আবির বেদম মারধর করে অধরাকে। সেদিনও অধরা কিছু বলে না। এভাবেই দিন চলে যায় অধরার। গতকাল রাতে অধরা জানতে পারে যে সে মা হতে চলেছে। সকালে এই সংবাদ আবিরকে জানালে আবির তো মারা শুরু করে দেয়। অতীত শেষ। আবির নিজের দায় সারতে হাসপাতালে অধরাকে দেখতে আসলো। অধরা শুধু বলল, আপনি আমার সাথে কথা বলবেন না, কারণ আপনি আমার সন্তানের খুনি। আর বেশি দিন আমাকে সহ্য করতে হবে না, ডিভোর্স পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে যে আমার পড়াশোনা বন্ধ করেননি। চিন্তা করবেন না, কোনো দাবি করব না। অধরার মুখে খুনি কথাটা শুনে গায়ে লাগলো আবিরের। আবির কিছু না বলে চলে গেল। বাহিরে এসে ভাবছে, সত্যি কি আমি খুনি? তাহলে সেই ছবিগুলো, আয়াজের বলা কথাগুলো, সেইগুলো কি ছিল? আমার চোখের দেখা কি ভুল ছিল? না, আমি ভাবতে পারছি না আর এসব আমি কি ভাবছি। আমি তো হিয়াকে ভালোবাসি, ওকেই বিয়ে করব। তবুও কেন কানে অধরার কথাগুলো বাজছে? আপনি চলে যান, আমি আপনার সাথে কথা বলবো না। আপনি আমার অনাগত সন্তানের খুনি। আমি কেন ভাবছি এসব? ও তো ভালো মেয়ে না, আমি এসব আর ভাববো না। এদিকে অধরা অর্পাকে বলল, অর্পা, আমি একটা কথা বলি তোমায়। বলো ভাবি, কি বলবে? আমার অনুমতি লাগবে না, বলো। উকিল চাচাকে ফোন করে আসতে বলো একটু, আমি তার সাথে কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি এখনই ফোন করছি। অর্পা, তোমার ভাইয়াকে ভিতরে আসতে বলো, কথা বলবো। আর বাড়িতে গিয়ে আমার ঘরে একটা নীল রঙের ব্যাগ আছে, তা নিয়ে আসো। আচ্ছা ভাবি, ঠিক আছে। বলেই অর্পা বেরিয়ে গেল। ভাইয়া, তোকে ভাবি ভিতরে ডাকছে। বলেই অর্পা বাড়ির দিকে রওনা দিল। আবির ভিতরে গিয়ে অধরাকে ডাক দিল। অধরা, ওহ মিস্টার আবির, আপনাকে একটা কথা বলার জন্য ডাকলাম। আপনি হিয়াকে একটু আসতে বলেন, আমি হিয়ার সাথে কথা বলবো, ওকে একটু ডাকুন। কি বলছো তুমি? তোমার মতো একটা মেয়ের কথাই ওকে ডাকবো?
আরে ডাকুন, আপনার ভালোর জন্য ডাকতে বলছি। আর আপনি নিজেই গিয়ে নিয়ে আসুন হিয়াকে। আবির কিছু না বলে চলে গেল। বাহিরে বসে ভাবছে হঠাৎ হিয়াকে কেন আসতে বলছে। এই মেয়ের মাথায় কি চলছে কে জানে। উকিল চাচা আসুন, আপনাকে দুটো কাজ করতে হবে। আমি কিন্তু আপনাকে আগেই বলেছি। এমন কেন চাচ্ছ মা? পাগল তো নিজের ভালো বুঝে মা। না চাচা, তা হয় না। আমি যেমন হই না কেন, এটা আমাকে করতেই হবে। আয়াজদার কাছ থেকে যা শুনেছি তারপর আর কিছু ভাবতে পারছি না। তবুও মা আরেকবার। চাচা, আপনি কিন্তু জানেন অধরা যা বলে তাই করে। আমি কাগজগুলো সব এনেছি, নাও তুমি সিগনেচার করে দাও। আচ্ছা দেন, আমি সিগনেচার করে দিচ্ছি। আমি কেন যাব বল আবির? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও কিছুই বুঝতে পারছি না কি চলছে ওর মাথায়। চলো গিয়ে শুনে দেখি। আচ্ছা চলো। অর্পা বেগ নিয়ে চলে আসে অধরার কাছে। অধরা দেখলো বেগে সবকিছু ঠিক আছে কিনা। সব ঠিক আছে। অর্পা, এই নাও চাবি। এটা বাবা মা ফিরলে দিও তাদের, আর আমাকে যেন ক্ষমা করে দেয় এটা বলে দিও। ভাবি, এটা কি ঠিক হবে? তুমি ভেবে দেখো আরেকবার। এর মাঝে হিয়া ও আবির ভিতরে প্রবেশ করে। অধরা বলে উঠল, স্বাগতম হিয়া। হিয়া মনে মনে ভাবছে অধরার মনে কি চলছে। উকিল বলল, আবির বাবা, এখানে একটা সাইন করে দাও। আবির কাগজ হাতে নিয়ে অবাক হয়। অধরা, এটা কি হচ্ছে? আগে সুস্থ হও। মিস্টার আবির, আপনাকে আর চোখের সামনে দেখতে চাই না। আপনাকে দেখলে আমার অনাগত সন্তানের কথা মনে হবে। আপনি খুনি, আপনি খুনি। আবির আর কিছু না বলে কাপা কাপা হাতে সাইন করে দেয়। এবার অধরা হিয়ার উদ্দেশ্য করে বলে, হিয়া, আর যাই কর না কেন, আবিরকে আঁচলে বেঁধে রেখে দিও। উকিল আরেকটা কাগজে সাইন করায় আবির ও হিয়ার বিয়ের সাক্ষী হিসেবে সাক্ষ্য দেয় অধরা ও উকিল নিজেই। স্বাগতম আবির ও হিয়া দম্পতি। আর আবির, আপনাকে কোনো কালীকে সকাল সন্ধ্যা দেখতে হবে না। এখন তাড়াতাড়ি বের হন আবির সাহেব। হিয়া বাহিরে এসে ভাবে, অধরা আবিরকে কেন বারবার আছলে বেঁধে রাখার কথা বলল? আমি কিছু বুঝতে পারছি না। আবির ভাবছে অধরা এত সহজে সব সম্পত্তি ফিরিয়ে দেবে ভাবতে পারিনি। ডিভোর্স তো 3 মাস আগেই হয়ে গেছিল, আজ সব সম্পত্তি লিখে দিল। এই হিয়া, অধরা এত সহজে সব মেনে নেবে আমি কল্পনা করিনি। এভাবে হাসপাতালেই বিয়ে দেবে আমি ভাবতে পারছি না। আবির, আমার মাঝে মাঝে মনে হয় আয়াজ মনে হয় মিথ্যা বলেছে। আর যাই হোক, অধরা খারাপ মেয়ে না। আমার ভেবে কাজ নেই, চলো বাড়ি যেতে হবে। ভাবি, এটা তুমি ঠিক করলে না। অর্পা বোন আমার, যে আমার নয় তাকে বেঁধে রাখবো কেমন করে? হয়তো বিধাতার ইচ্ছে এটাই। তুমি হুট করে এমন সিদ্ধান্ত নিলে? কোথায় যাবে তুমি এখন? আয়াজদা আসতেছে, আসুক আগে। বাবা মাকে এই চিঠিটা দিয়ে দিও, তবেই হবে। আয়াজদার সাথে আমাকে মুখোমুখি হতে হবে। এখন যাও তুমি, তোমার তো সমস্যা। নীলকে কখনো কষ্ট দিও না। অর্পা কিছু না বলে চলে গেল। অধরা মনে মনে বলছে, আবির, তুমিও একদিন বুঝতে পারবে প্রকৃতি সব ফেরত দেয়। আমি না হয় এই কালো রূপ নিয়েই থাকি। ভালোবাসতে যে এত কষ্ট থাকে তা জানতাম না। যার বিরহ বেদনা সব পুড়িয়ে করে দেয় নিঃস্ব। এই প্রকৃতি কি আজ আমার দুঃখে ব্যথিত? না হলে কেমন গুমট ভাব করে এসেছে এই বসুন্ধরা। আজ পৃথিবীতে আমি সম্পূর্ণ একা। আমার সংসার আজ স্বচ্ছ কাচের টুকরো হয়ে ভেঙে গেল ঝরঝর করে। আমি তো সব ছেড়ে দিয়ে দিতে চেয়েছিলাম, তবে কেন এমন হলো? কেন হারালাম আমার অনাগত সন্তান, যে আমার বেঁচে থাকার শক্তি হতো, আমার অনুপ্রেরণার অংশ হতো? কেন রে বাবু, তুইও আমাকে ছেড়ে চলে গেলি? মা যেমন কষ্ট সহ্য করেছিল, তুইও একটুখানি করতিস, থেকে যেতে পারলি না? কিছুক্ষণ পর ডাক্তার এসে অধরাকে দেখে যায়। বলে 2-1 দিনের মধ্যেই যেতে পারবে। সন্ধ্যাবেলায় আয়াস আসে। কেমন আছিস? আয়াজদা, আমার উপর প্রতিশোধ তাহলে নিয়ে নিলে? এসব কি বলছিস অধরা? আমি কিসের প্রতিশোধ নেব? জানো আয়াজদা, মানুষের কাছে আমাকে খারাপ বানিয়ে দিলি। আবিরকে যে ছবিগুলো তুমি দেখিয়েছো তা তো ছিল তোমার বানানো। তুমি তো ফটোগ্রাফার। মিথ্যা বলছি কি আমি? না, তুই যেহেতু সব জেনেই গেছিস তাহলে সব শোন তুই। তোর জন্য আমার মা এই পৃথিবীতে নেই। আমি তোকে খুব ভালোবাসতাম, সেজন্য তোর ভাইকে বলেছিলাম বিয়ের কথা। জানো তো আয়াজদা, যাকে ভালোবাসা যায় তাকে অপমান করা যায় না। তার অসম্মান তো ভালোবাসার অসম্মান। পৃথিবীতে সব ভালোবাসা পূর্ণতা পায় না, ত্যাগের মাঝে ভালোবাসা নিহিত। শোন, তোকেও একদিন বলেছিলাম তোকে আমার চাই।
কিন্তু তোর ভাই সেটার অন্য মানে বের করেছিল, তারপর আমাকে বেধড়ক মারধর করেছিল। সেদিন আমি বলেছিলাম মনে আছে তোকে সুখে থাকতে দিব না, বাস্তবেও তাই করলাম। হাসির কথা বললে, কালো বর্ণের মানুষের আবার সুখ। সৃষ্টিতেই যাদের সুখ নেই তার সুখ তুমি কিভাবে কেড়ে নিবে? তুমি কি জানো তোমার জন্য আমি প্রতিদিন কত মার সহ্য করেছি? কিন্তু তোমার জন্য আফসোস, শেষ পর্যন্ত আমার অনাগত সন্তানকে বাঁচতে দিলে না। আবির যেমন প্রত্যক্ষভাবে খুনি, তুমি কিন্তু পরোক্ষভাবে খুনি। পৈশাচিক আনন্দ পাচ্ছ তাই না? তুমি তো খুব খুশি। আমি কাঁদছি না, আমি তো আমার আল্লাহকে বিচার দিয়েছি। সে প্রকৃতির মহাশক্তি মহান আল্লাহ তাআলা তোমাদের থেকে প্রতিশোধ নেবে। তুই যদি রাজি থাকিস তবে তোকে আমি এখনই বিয়ে করব। আবারও হাসির কথা বললে, আমি মরে যাব সেটাও শ্রেয়, তবুও তোমার মতো অমানুষকে বিয়ে? হা 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 হা, তুমি একটা খুনি। আমি খুনি নই, আমি চাই তুই শুধু আমার সন্তানের মা হবি, অন্য কারো না। শাট আপ। আর একটা কথা বলবেন না, জানেন কালো মেয়েরাও মানুষ, তাদের প্রাণ আছে, তাই বলে তারা কারো উপর ভরসা করে না। তা কোথায় যাবি? আমার জন্য যেহেতু ঘর ভেঙেছে, চল আমার সাথে বিয়ে যেহেতু করবি না, তো রাত কাটাবি শুধু। শোনো আয়াজদা, তুমি যে আমাকে এই কথাগুলো বললে তাতে পুরো নারী জাতির অপমান হলো। তুমিও কিন্তু নারীর গর্ভে এসেছো। আমাকে অপমান করা তোমার মাকে অপমান করার স্বামী। আর যাই করি নিজের চরিত্র খারাপ করবো না। আজ চিৎকার করে বলছি মা, আমি আমার কথা রাখতে পেরেছি মা। তোমার ছেলে আজ তার প্রতিশোধ পূর্ণ করেছে। তোমাকে অন্যায়ভাবে খুন করা হয়েছে, তার শাস্তি আমি তার বোনকে দিয়েছি। আচ্ছা আয়াজদা, এটা আমার অন্যায়টা কি ছিল? আমি আজ প্রথম শুনলাম এই কথা। ঠিক আছে, তোমার আরো শাস্তি দিতে হবে আমাকে, দাও। আমি আমার সন্তানের কাছে চলে যাব। মেরে ফেলো আমাকে, মেরে ফেলো। আমি মরলে সবাই শান্তি পাবে, সবাই। প্রথমে বাবা মা তাদের ঘর থেকে কালো আপদটাকে বের করে বাঁচলো, তারপর শ্বশুর ঘরে এসে শান্তি পেলাম না, ছেড়ে চলে এলাম। তারপর তোমার যদি শাস্তি দেওয়ার থাকে দিতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব অনেক দূরে, যেখানে কেউ খুঁজে পাবে না আমাকে। যাও তুমি এখন এখান থেকে। আমি কিন্তু সেটা চাই না, তোকে ভালোবাসি আমি, তোর ক্ষতি করতে চাইনি। মাকে দেওয়া শেষ কথা রাখতে। উফ আয়াজদা, যাও এখন। আমার ভাই শুধু না, আবিরও তুমি, তোমরা সবাই খুনি। তোমাদের উপর প্রকৃতি প্রতিশোধ নিবে। আচ্ছা ঠিক আছে। বলেই আয়াজ চলে গেল। আচ্ছা আবির, চলো গিয়ে দেখে আসি অধরাকে। তোমার ইচ্ছাতেই আমি দেখতে যাব অধরাকে, তবে আজ নয়, কাল যাব। আমার ভালো লাগছে না, তুমি ঘুমাও। বলেই আবির ছাদে গেল। আর হিয়া মনে মনে ভাবছে, আমি বুঝতে পারছি আবির, তুমি একটু হলেও অধরাকে ভালোবেসে ফেলেছিলে। পবিত্র বন্ধনের জোর যে এটাই, কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি। তবে অধরাকে সরাতে চাইনি, আয়াজের ফাঁদ থেকে তোমাকে বাঁচাতে আমি বাধ্য হলাম। ছাদে আনমনে বসে আছে আবির। আবিরের কাছে মনে হচ্ছে যেন দামি কিছু হারিয়ে গেছে। আবির ভাবছে, আমি তো হিয়াকে ভালোবাসি, অধরা আমার কাছে শুধু দায়িত্ব ছিল। আচ্ছা আমি কি পালন করেছিলাম দায়িত্ব? কিছু ভাবতে পারছি না। অধরা হাসপাতালের বেডে শুয়ে শুয়ে ভাবছে, এখানে থাকা যাবে না আর, কারণ যে কোনো সময় আমার ক্ষতি হবে। আমি আর কাউকে আমার জন্য বিপদে ফেলতে চাই না। নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম অজানা উদ্দেশ্যে। রাতের বেলা রাস্তায় নেমে আসলাম। এবার কোথায় যাব জানি না, তবে গন্তব্য অজানা হোক। আজ পৃথিবীটাকে কাছের সংসার মনে হচ্ছে। আজ বড্ড বেশি মনে পড়ছে সেই গানগুলো। যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝরে। প্রাণটায় আমার ছটফট করে, বুকে হাহাকার। আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। হেঁটে চলেছি অজানা গন্তব্য। অদৃষ্ট কি রয়েছে, নিজের শহর ছেড়ে পাড়ি দিচ্ছি অজানা কোথাও। আচ্ছা, আল্লাহ পাক তো সবাইকে সৃষ্টি করেছেন, তাহলে এত ভেদাভেদ কেন? হয়তো তার এটাই ইচ্ছে। উফ, মাথায় তো ঘুরছে কেন? আল্লাহ। এদিকে সকালবেলা আবির ও হিয়া দুজনে হাসপাতালে গিয়ে দেখে যে অধরা নেই। আবিরের ভয়ে তো সবাই তটস্থ, কেউ কোনো কথা বলছে না। পিছন থেকে আয়াস এসে বলল, আপনাদের তো শান্তিতে থাকার কথা, আপনারা ওকে খুঁজবেন না। হিয়া বলে উঠল, আবির, অধরাকে খুঁজে বের করতে হবে।
তখন হাসপাতালের মালিক এসে সব পরিষ্কার করে দেয়। অধরার যাওয়ার ঘটনা। এদিকে অধরার জ্ঞান আসলে সে শুধু জিজ্ঞেস করে, আমার বাবুটা কোথায়? বাবু বাবু বলতেই সে চিৎকার করে কেঁদে ওঠে। পাশের ঘর থেকে একটা ছোট ছেলে এসে বলল, মা কান্না করছে কেন? আমিও তো এভাবে কান্না করেছিলাম, আমাকে ছেড়ে আর যাবে না, বলো মা। অধরা কিছু বলছে না, চুপ করে আছে আর ভাবছে কোথায় এখন সে, কিভাবে এখানে আসলো। ঠিক সেই সময় একজন বৃদ্ধা ভিতরে এসে বলল, মা, এত রাতে একা কেন ঘুরছিলে? যদি বিপদ হতো? আপনি কে মা? আর এই বাচ্চাটা আমাকে কেন মা বলছে? আমি কিছু বুঝতে পারছি না। তুমি এখন বিশ্রাম করো, পরে বলবো। ডাক্তার তোমাকে বিশ্রাম নিতে বলেছে। আর তিশান, মা অসুস্থ, পরে কথা বলবে। চলো দাদু ভাই। আবির, এখন কি হবে? বাবা মা তো চলে এসেছে। আমি কিছু জানি না, তবে আন্দাজ করতে পারছি যে মহাকাণ্ড ঘটবে। আবিরের বাবা চিঠি হাতে বসে আছে। চিঠিতে লেখা, প্রিয় বাবা, আমার সালাম নিবেন। শুধু বলবো ভালো থাকবেন, হিয়াকে মেনে নিবেন, আমাকে ভুলে যাবেন, আমাকে ভুলেও খুঁজবেন না। যে হারিয়ে যায় তাকে পাওয়া যায়, যে লুকিয়ে যায় তাকে পাওয়া অসম্ভব। মাকে দেখে রাখবেন। যদি কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারি তবে আসব। এই কাচের সংসার থেকে মুক্তি নিয়ে বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। ইতি, সবার অবহেলার কালো পেতনি। আবিরের বাবা শুধু বলল, চল বেগম উপরে। আবির এবার বুঝতে পারলো বাবা খুব কষ্ট পেয়েছে। আচ্ছা, আমি কোথায় এসে পড়লাম? ছোট বাচ্চাটা আমাকে মা ডাকছে কেন? আমি কিছু ভেবে পাচ্ছি না। আর বাচ্চাটির বাবা মা কোথায়? কি হচ্ছে আমার সাথে? জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আরো কত কি দেখতে হবে। আমি আর কতবার হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়বো। জীবন কোথা হতে কোথা নিয়ে যাবে একমাত্র মহান সৃষ্টিকর্তা জানেন। আচ্ছা, ওরা কি আমার কথা মনে করবে, নাকি ঝরে যাওয়া বেলি ফুলের মতো ঝরে পড়বো? আজ সমাজের সুশীল মহলকে বলতে ইচ্ছে করে, আচ্ছা গায়ের রং কালো হলে তো আপনারা সবাই জ্বলে যান, কিন্তু যখন চুলে পাক ধরে তখন কেন কাঁদেন? কে দিবে এর উত্তর? দিবে না কেউ এর উত্তর। আচ্ছা, আল্লাহ তো সবাইকে সৃষ্টি করেছেন, তাহলে কেন এমন হয়? আল্লাহ, তুমি সকল মানুষকে হেফাজত করো। আচ্ছা আবির, তোমাকে একটা সত্যি কথা বলি। কি বলো? কিন্তু তুমি এই ঠান্ডায় ঘেমে ভিজে যাচ্ছ কেন? কি হয়েছে বলো? আচ্ছা আবির, তুমি যদি কখনো জানতে পারো তোমার প্রিয় মানুষের বিপদ, তাহলে তুমি কি করবে? অবশ্যই তাকে বাঁচানোর চেষ্টা করব। তার জন্য নিজে বিপদে পড়তেও পিছু পা হব না। জানো আবির, তোমাকে আমি কেন বিয়ে করেছি? আর অধরা কেন তোমাকে ডিভোর্স দিয়েছে? না, আমিও এটা বুঝতে পারছি না। সেই দিন অধরা তোমাকে ফোন দিয়েছিল সন্ধ্যায়, যেদিন তোমার ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমি রিসিভ করেছিলাম। সেদিন সে আমাকে বলেছিল তোমার বিপদের কথা, যে তোমাকে কেউ মেরে ফেলতে চায়, কারণ তার উদ্দেশ্য অধরাকে কষ্ট দেওয়া। অধরা তার থেকে তোমাকে বাঁচাতে সেদিন রাতে ওই পার্টিতে যায়, যে ছবিগুলো তোমাকে দেখানো হয় সেদিন। আমিও তার পিছু নেই সেদিন। আয়াজ অধরাকে বলে তোকে কোনোদিন শান্তিতে থাকতে দেব না। অধরা বলে আমার জন্য তুমি আর কাউকে কষ্ট দিতে পারবে না। সেদিন আয়াজ অধরাকে বলল দেখো কি হয়। অধরা বেরিয়ে আসলে আমি ওকে বলি কি হয়েছে? ও বলে আমি চলে যাব, তুমি তোমার করে রেখো আবিরকে। কিন্তু আমি আয়াজের কথা শুনে আমার সন্তানকে খুন করলাম। সত্যিই আমি খুনি। হে আল্লাহ, আমাকে শাস্তি দাও। আমি আবার নিজের সন্তানকে হত্যা করেছি। আয়াজ, তোকে আমি ছাড়বো না। অনেক ক্ষতি হয়েছে অধরা তোমার। যেখানে থেকো ভালো থেকো। এদিকে আয়াস মনে মনে বলছে, আমি তোমাকে হারাতে চাইনি অধরা, সত্যিই ভালোবেসেছিলাম তোমাকে। কিন্তু তোমার ভাই আমার পৃথিবীকে মেরে ফেললো। তবে কোথাও গেলে যাও, আজ প্রতিশোধ নেওয়া হলো মা। তোমার আরেকটা কথা পূরণ করা বাকি। আমি বিয়ে করব তোমার পছন্দের ঈশাকে। মা, ও মা, ঘুম ভেঙেছে তোমার? জানো মা, তোমার জন্য আমি না খেয়ে আছি, তুমি খাইয়ে দাও আমায়। আচ্ছা আসো, তোমার নাম কি বাবু? মা, তুমি আমার নাম জানো না? দাদু তাহলে ঠিক বলেছে, তোমার কিছুই মনে নেই। ও ঠিকই, আমার মনে নেই। আচ্ছা, আমি তোমাকে বাবু বলবো, শোনা বাবু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমার খাওয়া শেষ, যাই দাদু কি করছে দেখে আসি। আচ্ছা যাও, বলতেই দৌড়ে চলে গেল। আচ্ছা, আমি ঠিক কোথায় কিছু ভাবতে পারছি না। আজ শুনতেই হবে আমি এখানে কিভাবে এলাম। আমি তো রাস্তার ধারে ছিলাম। মাথা ঘুরে উঠলো, তারপর চোখ খুলে দেখি এখানে। কিছুক্ষণ পর মহিলাটি কিছু খাবার নিয়ে আসলো। আমি তাকে বললাম আমি এখানে কেন, আর বাচ্চাটিকে। আচ্ছা মা, তুমি আগে খেয়ে নাও, তারপর বলছি। তুমি আমাকে মা বলতে পারো।
খাওয়া শেষে সেই মহিলা বলতে শুরু করলো, জানো মা, অনেক সুখের সংসার ছিল আমার। একটা ঝড় এসে ভেঙে যায় আমার সাজানো সংসার। 2 ছেলে 1 মেয়ে ও বোমা সহ ছিল আমার সাজানো সংসার। গত 2 বছর আগে আমরা সবাই পরিবার সহ গ্রামে যাই, কিন্তু হঠাৎ এক কাজে বড় ছেলে ও বোমা দুজনে চলে আসে বাড়িতে। নাতি আমার ন্যাওটা, তাই থেকে গেল। ছোট ছেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে ওর ফোন আসে সিটি হাসপাতাল থেকে। কে যেন আমার সন্তান দুটোকে মেরে ফেলেছে। আমি যেন দিশেহারা হয়ে পড়লাম। ছোট ছেলে নাতি সহ তাড়াতাড়ি ছুটে আসলাম। এসে দেখি আমার বাচ্চা দুটো শুয়ে আছে সাদা কাপড়ের মাঝে। আমি বিলাপ করে তো আর ঠিক হবে না, তাই সেই থেকে লুকিয়ে কাঁদি। সাবিত ও তিশানের সামনে তো নয়। জানো মা, সে থেকে গ্রামে যায় না, কারণ আরো আগে একবার স্বামী হারিয়েছি। জীবনে সবসময় দুঃখ আছে, আর তিশান আমাকে মা ডাকছে কেন আমি সেটা বুঝতে পারছি না। মা, তিশান সাবিতকে বাবা ডাকে। সবসময় সিনেমা দেখে পেকে গেছে। সাবিত কাল রাতে আমাকে কোলে করে নিয়ে এসেছে, তাই তারপর আমার চেহারার সাথে মিল আছে বড় বোমার সাথে, তাই ছবিতে দেখে তোমার সাথে মিলিয়ে দিয়েছে। আপনি কত ভালো একজন মানুষ। আমার মা, সেও তো আমার মা। তিনি তো আমাকে আপদ মনে করে বিদায় করেছেন, আমার সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছেন। এভাবে বলো না মা, তোমার মাও হয়তো অন্য কিছুর জন্য বাধ্য হয়েছেন। একটা মেয়ে অন্য কিছু যতটা খারাপ হোক না কেন, মা হিসেবে খারাপ নয়। সত্যিই কি তাই? তবে আমি কেন বাঁচাতে পারিনি আমার অনাগত সন্তানকে? কি বলছো তুমি? কি হয়েছিল তোমার সাথে, সব খুলে বলো। জানো তো মা, আল্লাহ তাআলা যা করেন সবার ভালোর জন্য করেন। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে শুনুন আমার কাহিনী। যা ছিল স্বচ্ছ কাচের সংসার, তারপর একে একে সমস্ত ঘটনাবলী খুলে বলল। অধরার জীবনের ঘটে যাওয়া কাছের সংসারের মতো ঝরঝর করে ঝরে পড়া। ওই মহিলা ছাড়াও আরো একজন এই গল্পটা শুনছিল, দরজার উপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। জীবন যুদ্ধ ঘোষণা করে জিততে হবে। আমার মতো তুমি হচ্ছ জয়ী। তোমাকে আমার সাথে থাকতে হবে। আমার একটা চাকরির দরকার। আমি দেখিয়ে দেব কালো মেয়েরাও মানুষ। কালো মানুষরা সমাজের হেলার জন্য নয়। শোনো মা, আমার অফিসে তোমার চাকরি হবে, কিন্তু তোমাকে পরীক্ষা দিয়ে চাকরি অর্জন করে নিতে হবে। আমার ছেলেরা কিন্তু খুব কড়া ধাঁচের। ঠিক আছে মা, আমি আমার যোগ্যতা দিয়ে কাজ করতে চাই। এখন থেকে নিজের পৃথিবীটা নিজেই আল্লাহর ইচ্ছায় গড়তে চাই। আচ্ছা ঠিক আছে মা, অনেক গল্প করা হলো। তুমি তো অসুস্থ, সুস্থ হওয়া আগে, তারপর সব হবে। আচ্ছা মা, তিশানকে একটু পাঠিয়ে দেন। মা চলে গেলেন। অধরা আবারও গভীর ভাবনায় পড়ে গেল। তার জীবন এত জটিলতায় ভরা কেন? কে দেবে এর উত্তর? কিছুক্ষণ পর তিশান অধরাকে মা বলে জড়িয়ে ধরলো। আচ্ছা বাবু সোনা কি এখন গল্প শুনবে? না মা, বাবু সোনা এখন মাকে জড়িয়ে ঘুমিয়ে পড়বে। তিশানার এখন ঘুম পাচ্ছে। আচ্ছা তিশান সোনা আমার সাথে ঘুমাবে। তিশান আমাকে জড়িয়ে ধরে এক ঘুমে সন্ধ্যা হয়ে গেছে। আমিও ঘুমিয়েছি, কেউ ডাকেনি। রাতের খাবার খেয়ে আমি শুধু বিছানায় এসেছি। একটা ছবি দেওয়ালে দেখি কেমন যেন চেনা চেনা লাগছে। এই ছবিটি আদনানের মতো লাগছে। কি হচ্ছে আমার সাথে? কেন হচ্ছে? উত্তর দিবে কে? আদনান আসবে কেন? মা তো তার ছেলের নাম বললো সাবিত। খেতে যাওয়ার আগে তো ওই ছবিটি ছিল না, তাহলে কে রাখলো? যাকে সে চিন্তা করে মাথা খারাপ করার প্রয়োজন নেই। ঘুমিয়ে পড়ি, হয়তো নতুন ভোরের আগমনে জীবন হবে সুন্দর। সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হলো কেউ একজন ছিল। বারবার কি হচ্ছে? এই ডিপ্রেশন কাটিয়ে উঠতে হবে। ভালো লাগছে না। মাকে বলে আজ কাজে যোগ দেব। আমি যথেষ্ট সুস্থ এখন। নাস্তার টেবিলে সাবিত সহ সবাই নাস্তা করতে বসেছি। তখন মা সাবিতকে বলল, সাবিত, তোর অফিসে কি কোনো পোস্ট খালি আছে? আছে মা, আমার বিয়ের পদ খালি আছে। আগের বিয়ের বিয়ে হওয়ার পর থেকে পদ শূন্য ঘোষণা আছে। কেন মা, তুমি তো অফিসের কাজে রিটায়ার করার পর থেকে কথা বলো না। অধরার একটা চাকরির প্রয়োজন। অসাধারণ প্রতিভা আছে মেয়েটার ভিতরে। মা, হুট করে কি কাউকে চাকরি দেওয়া যায়? যত প্রতিভাই থাকুক না কেন। আমি কি একবারও বলেছি সেটা? ও ওর যোগ্যতা দিয়ে কাজ করবে। তাহলে ওকে পাঠিয়ে দিবে। অফিসে আজ পরীক্ষা নেওয়া হবে, আর যা রূপ তা দেখে তো কাউকে ভুলাতে পারবে না। আমি আর চুপ থাকতে পারলাম না, বলেই ফেললাম, আচ্ছা রূপ দিয়ে কি এর আগে বিয়ে ছিল? তিনি আপনার মন ভুলেছিল? তা কেন হবে? আর অনন্যা আপু হয় আমার। তোমাকে তো দেখে আমার কেমন লাগছে। আরে মিস্টার, যেদিন আপনার চুলে পাক ধরবে সেদিন এই কালো চুলের জন্য কান্নাকাটি করবেন। উফ,
তোরা কথা বলা বন্ধ কর। আমিও আজ ইন্টারভিউয়ে থাকবো। যা সাবিত, আমি অধরা ও দাদুভাই একসাথে আসছি। আমি উপরে চলে গেলাম চেঞ্জ করতে, আর ভাবতে লাগলাম যে কালো বর্ণের মানুষের আবার অপমান বোধ হয়। যাকগে, আমার মেরুদণ্ড বাঁকালে চলবে না, আমাকে লক্ষ্য করে প্রস্তুত হতে হবে। অধরা ইন্টারভিউ রুমের বাইরে বসে আছে, তাকে নিয়ে সবাই বিরূপ মন্তব্য করছে, তাদের কথা গায়ে মাখছে না অধরা। ঠিক এমন সময় অধরা জান্নাত আলো নামে কল করে। অধরা উঠে দাঁড়িয়ে যায়। একজন বলে ফেললো, দেখতে ঠিক একেবারে আলোর মতো, বলে সবাই হাসিতে ফেটে পড়লো। অধরা কিছু না বলে ভিতরে যাচ্ছে। আসতে পারি স্যার? ইয়েস কাম। এখানে বাংলা চলবে না, ইংরেজি ভাষার সাথে অ্যাক্টিভ হতে হবে। আমি দুঃখিত স্যার, আমি অপ্রয়োজনীয় ইংরেজি বলি না। তা বলে তো হবে না, এখানে ইংরেজিতে আমার সাথে কথা বলতে হবে। স্যার, আপনি কি বাংলা কম বোঝেন নাকি? আপনি ইতিহাস জানেন না? ইতিহাসের সোনালী অধ্যায় খুললেই দেখতে পাই, মাগো ওরা আমার মুখের ভাষায় কায়রা নিতে চায়। এই স্লোগান দিয়ে বাংলার দামাল ছেলেরা সেদিন রক্ত দিয়ে আল্লাহর রহমতে অর্জিত করেছে আমার মায়ের ভাষা, যা আজ আন্তর্জাতিকভাবে মায়ের ভাষায় স্বীকৃত। তো মিস অধরা, এখানে আপনি কি পরীক্ষা দিতে এসেছেন? জি ম্যাম, অবশ্যই পরীক্ষা দিতে এসেছি। যাও তো ওখান থেকে এক গ্লাস পানি নিয়ে আসো। বেয়ারা, ম্যামের জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। আচ্ছা অধরা, তুমি এই অফিসে জব পেলে, বাহিরের কর্মীরা আন্দোলন গড়ে তুললো, তখন তুমি কি ভূমিকা নেবে? ম্যাম, সর্বপ্রথম স্যারের সাথে আলোচনা করে আন্দোলনকারীদের সাথে বসবো, তারপর তাদের দাবি শুনে তাদের দাবি স্যারের সাথে আলোচনা করার আশ্বাস দিয়ে তাদের বোঝাবো যে আন্দোলন করলে তাদের ক্ষতি প্লাস কোম্পানির রেপুটেশন নষ্ট। আচ্ছা, আমার প্রশ্ন শেষ। সাবিত, তোর প্রশ্ন থাকলে করতে পারিস। আচ্ছা, এই যে এখানে 3টা পোশাক আছে, এর মধ্যে বর্তমান সময় কোনটি বেশি প্রচলন হবে? স্যার, এই যে হালকা ইউনিক সফট ডিজাইন শার্ট আছে, তা চলবে বেশি, কারণ শীতের সময় শেষ, হালকা গরম শুরু হয়েছে, তাই এটা বেশি চলবে। আচ্ছা, তুমি যাও, তোমার রেজাল্ট পৌঁছে যাবে। আমি তোকে বলেছিলাম যে ওর ভিতরে প্রতিভা আছে। তবে ভাষার ধরন ভালো না, তবে সিলেক্ট হয়েছে। বাহিরে বের হয়ে বসে আছে অধরা। এমন সময় সবাই তাকিয়ে আছে, যেন এলিয়েন দেখছে। অধরা ইগনোর করলো, আর কারো কথা সে কানে নেবে না। জীবনে চলার পথে বাধাকে কাটিয়ে উঠতে হবে, ইনশাল্লাহ সে পারবে। এর মধ্যে মা বেরিয়ে এসে বললেন, চলো অধরা, কাল থেকে তোমাকে কাজ করতে হবে। বাড়ি চলে আসলো অধরা। একাকিত্ব কুরে কুরে খেতে শুরু করেছে অধরাকে। এভাবেই পুরো দিন কাটলো। সন্ধ্যাবেলায় একটা কালো শাড়ি পরে ড্রয়িং রুমে আসলো। সে দেখতে কালো, তবুও কালোতে যেন কালো কুমারী লাগছে। একজন দূর থেকে দাঁড়িয়ে নজর রাখছে। অধরা মাকে বলে, মা, আজ রাতের খাবার আমি তৈরি করি। পারবি তো? পারবো বলেই রান্নাঘরে চলে গেলাম। যাওয়ার সাথে সাথে কফি চাইলো সাবিত, আমি কফি করে দিলাম। টাকি মাছ দিয়ে লাউ, শুটকি ভর্তা, পাট শাকের ঝোল ও কিছু সালাদ তৈরি করে ফেললাম। রাতের বেলায় সবাইকে খেতে দিলাম। আমাকে বসতে বলেছিল, আমি বললাম পরে খাবো। মা শুধু বলল সুস্বাদু হয়েছে, কিন্তু এই বেটা বজ্জাতের হাড্ডি চ্যাপটা শুটকি একবারও বলল না যে ভালো হয়েছে। কেমন খেয়ে গটগট করে চলে গেল। হুহু, আমার তাতে কি, আমিও খেয়ে নিলাম। খেয়েই উপরে চলে গেলাম। একটা পান চিবোতে চিবোতে বসে গুনগুন করে গান করছিলাম। এমন সময় মনে হলো দরজার ওপাশে মনে হয় কেউ দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে গিয়ে দেখি কেউ নেই। আমার এমন মনে হচ্ছে কেন? ইস, সময়টা যে কবে আমার অনুকূলে আসবে। নিঃসঙ্গ জীবনে 1 সেকেন্ড সময় ঘন্টার মতো মনে হয়। শুয়ে পড়লাম। বেশি কিছু না ভেবে ঘুমানোর চেষ্টা করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নাস্তা তৈরি করলাম। তারপর গিয়ে গোসল করে অফিসের জন্য তৈরি হলাম। নিচে গিয়ে দেখি সবাই উঠে গিয়েছে। মা আমাকে খুব করে বকে দিল। আমি মুচকি হাসলাম, হেসে বললাম, মা, আমি কাজের মধ্যে ডুবে থাকতে চাই। আর কেউ কিছু বলল না। সবাই নাস্তা করে নিল। আমি মাকে বলে বেরিয়ে পড়লাম। যদিও গাড়ি নিয়ে যেতে বলেছিল, তবে আমি নিইনি। আধা ঘন্টা পর অফিসে পৌঁছে গেলাম। স্যারের যাবতীয় ফাইল বুঝে নিলাম। তারপর কাজ শুরু করলাম। কিছুক্ষণ পর স্যার এসে গেলেন। আমার ডাক পড়লো। আমি গেলাম। তিনি আমার দিকে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছেন। আমি কিছু বুঝতে পারছি না। তিনি বললেন, এই কালো শাড়ি ছাড়া কি অন্য শাড়ি নেই? আছে স্যার, তবে সেগুলো শরীরের কালো রঙের সাথে যায় না, তাই কালো রংটা পরি। ইস, মহান কাজ করেছেন। আমি যে খুন হয়ে যাচ্ছি তা দেখতে পান না? মহারানী উনার ইচ্ছেতেই চলবে। স্যার, কি বলছেন স্পষ্ট করে বলুন। না কিছু না, যাও তোমার কাছে। অধরা চলে গেল।
অধরা, তোমায় আর একবার পেয়েছি, এবার আর হারাতে দেব না। আগেরবার হারিয়ে তো আমি পাগলই হয়ে যাচ্ছিলাম, আর দূরে থাকতে দেব না। তোমার ইদ্যত শেষ হলে তোমাকে আমার আপন করে নিব। আচ্ছা অধরা, তোমার কি আমাকে মনে আছে ছোটবেলায় তোমার চুল ধরে টেনে ফেলে দিতাম? তুমি ক্লাস 1-এ, আমি 5-এ। তখন প্রতিদিন স্কুল ছুটির পর তুমি বসে থাকতে, কখন আমি তোমাকে চকলেট দেব, সব কি সেই ছোটবেলার অপমানে ভুলে গেছ? সেদিন তো অনিচ্ছা সত্ত্বেও অপমান করতে বাধ্য হয়েছিলাম। ওই যে ভুল করে যাবে ভালোবেসেছিলাম, সেদিন যদি আজ তোমাকে জড়িয়ে না ধরতো তবে আমি তোমাকে মারতাম না, তুমি আমার থেকে দূরে যেতে না। এবার কেউ আমাকে আলাদা করতে পারবে না। আচ্ছা, আমি ঠিক বুঝে উঠতে পারছি না, আদনান ও সাবিত দুজনেই কি এক নাকি আলাদা আলাদা ব্যক্তিত্ব? কেন এমন ধোঁয়াশায় আছি আমি? ভালো লাগছে না। এই কাজের সংসারে কতদিন অভিনয় করব আর? জীবনের প্রথম ঝড় থেমে গেল, তারপর অনেক ঝড় উঠেছে, ঢেউ উঠেছে, ভাঙচুর হয়েছে, তবুও দাঁড়িয়ে আছি। আর ভেঙে পড়া যাবে না। এবার সমস্ত সমস্যার মুখোমুখি হতে হবে। অফিস থেকে ফিরে সবার জন্য রান্না করলাম। আমি খেয়ে মাকে বলে রুমে চলে আসলাম। হয়তো আজ ঘুম আসবে না, হয়তো স্মৃতি বিজড়িত আরেকটি নির্ঘুম রাত কাটবে। পরের দিন সকালে অফিসে এসে একজন কথা বলছেন। আচ্ছা আয়েশ সাহেব, ঠিক আছে। ওপার থেকে একজন কি বলছে তা শোনা যায় না। আগে না হয় অন্য সব তথ্য দিত, এখন নতুন একজন এসেছে, খুব কাজের মনে হয়। সরি আয়েশ স্যার, ওনাকে কেনা যাবে না। অনন্য আবুকে তার উপরে বিয়ে না করলেও তো হতো। আচ্ছা, আমি যতটা জানতে পারি জানাবো, কারণ আমিও চাই এই কোম্পানির রেপুটেশন নষ্ট হোক। তো ওই কথাই রইল। কথা শেষ হতেই আমি লুকিয়ে গেলাম। কিছুক্ষণ পর আমার ডাক পড়লো স্যারের কেবিনে। আসতে পারি স্যার? আসুন। আচ্ছা, আপনি এই ফাইলটি একটু ঠিক করে দেখেন, এটাতে গত 3 মাসের কয়েকটি ঝামেলার কথা বলা আছে। আচ্ছা স্যার, ঠিক আছে বলেই ফাইল নিয়ে আমার কেবিনে বসে পড়লাম। কাজটা শেষ করে স্যারের অনুমতি নিয়ে তার রুমে গেলাম। ফাইল দেখা শেষ এত তাড়াতাড়ি? জি স্যার, আর কয়েকটা কথা ছিল। বলেন, কোনো সমস্যা হয়েছে? স্যার, আপনার কি কোনো শত্রু আছে? বা আপনি কি জানেন যে কোনো টেন্ডার আপনি পাবেন তবুও পান না? আছে, আয়াজ নামে এক ব্যক্তি, কিন্তু হঠাৎ এই কথাগুলো কেন উঠছে? কোনো সমস্যা আছে? স্যার, সামনের প্রজেক্ট আমি যাদের রাখবো তাদের দ্বারা কাজ পরিচালিত করব, তারপর ফলাফল দেখুন কি হয়। হঠাৎ করে তুমি এই কথা কেন বললে? এর ভেতরে তো নিশ্চয়ই কোনো কারণ আছে। জি স্যার, যদি কিছু মনে না করেন তাহলে আয়াজ নামের সেই ব্যক্তির ছবি দেখতে পারি? আচ্ছা, এই দেখো। বলেই ছবি আমার দিকে এগিয়ে দিল। আমি ছবি দেখে অবাক হয়ে গেলাম। এই শয়তানকে আমার পিছু ছাড়বে না। তবে সময় এসে গেছে ওকে চরম শিক্ষা দেওয়ার। স্যার, আমি এবার দেখি এই টিমের সাথে কাকে রাখা যায়। বলেই বেরিয়ে আসলাম। সত্যি বলেছে মা যে ওর ভিতরে একটা লুকোনো প্রতিভা রয়েছে। আমি যা সন্দেহ করেছিলাম তাই ও 2 দিনের ভিতর ধরে ফেললো। দেখিও কি করে, বলে সিসিটিভি ফুটেজ চেক করছি। ইস, চুলগুলো কি সুন্দর করে উড়ছে। অবাধ্য চুলগুলো বারবার ঠিক করছে, তবু উঠছে। আসলে কালো বর্ণের মানুষের চোখে প্রচুর পরিমাণে মায়া থাকে। একে তো কালো শাড়ি পরেছে, তাতে যেন কালো পরি লাগছে। এমন সময় মেলি কণ্ঠে আমার ঘোর গেল ভেঙে। আসবো স্যার? জি আসুন, বলুন কি জন্য এসেছেন? স্যার, আমি 4 জনের তালিকা দিলাম, আর টিফিন ক্যারিয়ারে দুপুরে খাবার আছে। সময় হয়ে গেছে, খেয়ে নেন। আচ্ছা, আমি খেয়ে নেব, জান আপনিও খেয়ে নিন। আচ্ছা, আয়াজদাকে শাস্তি দেওয়া যায় কিভাবে? আইডিয়া পেয়েছি। তবে স্যারের সাথে কি আলোচনা করব? কলমে কামড়ে আবার গভীর চিন্তায় ব্যাকুল হয়ে গেলাম। আইডিয়াটা কাজে লাগাবো কেমন করে? লক্ষ্য যখন স্থির করেছি, পিছনে যাওয়া চলবে না। এই মেয়েটা এত কি চিন্তা করছে? দেখো, চুলগুলো আবার উঠছে। নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছে। ও কি বুঝতে পারছে না? উফ, অফিসের কাজ কি বিরক্তিকর ব্যাপার। কিছু ভালো লাগছে না। অফিস সময় শেষ, যাই, যাওয়ার জন্য প্রস্তুতি নেই। বলেই সব কাজ শেষ করে সাবিতের কেবিনের সামনে দাঁড়িয়ে বললাম, স্যার আসবো? হ্যাঁ জি আসুন, কি হয়েছে? স্যার, অফিস সময় শেষ, বাড়ি যাবেন না? যাও, রেডি হও, একসাথে ফিরবো বাড়ি। না স্যার, আমি যেতে পারবো, সমস্যা হবে না। যার জীবন জটিলতা দিয়ে ভর্তি তার আবার বিপদ। আমি শুধু বলিনি, অর্ডার করেছি। যাও, তাড়াতাড়ি আসো। এই মেয়েটা এমন কেন? ও কি আমায় চিনতে পারেনি? ও কি বুঝতে পারছে না আমি ওর চকলেট?
যার হাত থেকে চকলেট না খেলে পেট ভরতো না। স্যার আমার দিকে না তাকিয়ে সামনে তাকান, আমি অকালে মরতে চাই না। ইস, আমার বয়ে গেছে তোমার দিকে তাকাতে। আমি সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছি। কিছুক্ষণ পরে তারা বাড়ি এসে পৌঁছায়। দুজনে নেমে চলে যায়। অধরা রান্না করে সবাইকে খাইয়ে ও নিজেও খেয়ে নেয়। তারপর সে রুমে চলে যায়, গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। হয়তো আজও একটা নির্ঘুম রাত কাটবে। আমি বুঝতে পারছি যে আদনান ওই সাবিত। আমি চিনতে ভুল করি না চকলেট, আর অবেলায় ঠকতে চাই না। সাবিত, তুমি সে ছোটবেলার ফুলচুরির ছবি এখনো রেখে দিয়েছো নিজের স্মৃতি করে। কেন এখনো লুকিয়ে রেখেছো সঙ্গোপনে? সত্যি কিছু স্মৃতি অমলিন, যার আকাঙ্ক্ষায় বাঁচার অনুপ্রেরণা জাগে। যাকে আমার সেটা ভেবে কি লাভ? আমি তো এখন প্রতিশোধের আগুনে দগ্ধ হচ্ছি প্রতিনিয়ত। কিছু স্মৃতি না হয় স্মৃতির পাতায় পাতায় বিচরণ করুক। জানো তো চকলেট, তুমি যেদিন রাগ করে চলে এসেছিলে, সেদিন থেকে চকলেট খাওয়া ছেড়ে দিয়েছি। সেদিন থেকে ছবি আঁকা ছেড়ে দিয়েছি। পাছে লোকে যদি বলে খুব সুন্দর হয়েছে অঙ্কনটা, সেটা তো প্রথম তোমার মুখ থেকে শোনা হবে না। সেদিন থেকে কালো মেয়েটা সাদা কিছু শরীরে দেয়নি। পাছে লোকে যদি বলে খুব বাজে লাগছে, আমার যা কিছু শোনার অভ্যাস ছিল তা তো তোমার মুখ থেকে। ভাবনার জগৎ থেকে বের হতে হলো দরজার কড়া নাড়াতে। দরজা খুলে তিশান মা মা বলে জড়িয়ে ধরলো। সাবিতকে বলল, যাও পাপা, আমি মায়ের কোলে ঘুমাবো। হ্যাঁ আমার তিশান বাবু শোনা, বলেই দরজা বন্ধ করে দিলাম। আচ্ছা, এই মেয়েটা এমন কেন? একটুখানি কথা বললে কি হয়? ও কি বুঝে না ওর বিরহ বেদনা? আজও বয়ে ঘুরছি নিভৃতে। আচ্ছা, ও এখন এতটাই বদলে গেছে, নিজের থেকে নিজেকে লুকোতে চায়। আচ্ছা, ওর ঘাড়ের উপর একটা দাগ দেখা যায়, যদিও কালো। ভালোবাসি তো, তাই তার জন্য সব দিক দেখতেই হয়। আচ্ছা, সেদিন যদি আমি না দেখতাম তাহলে কি হতো? আমার কালো কুমারীকে তো আমি এক দেখায় চিনতে পেরেছিলাম। হাসপাতালে কোলে করে নিয়ে গেছি। ডাক্তার যখন বলে সুস্থ আছে, আমি আমার দেহে প্রাণ পেয়েছি। অধরা, তোমায় আর হারাতে দেব না। তোমাকে পেতে মরতে হয়েছে আমার বাবাকে, শুধু আয়াস নয়, শাস্তি পেতে হবে তোমার ভাই আহানকেও। তুমি সেই প্রতিশোধ। আর মাত্র কয়েকটা দিন পর তুমি হবে আমার হৃদয় রাজ্যের রানী। পরের দিন অফিসে যেন তাণ্ডব চলছে। অধরা চালাচ্ছে সেই তাণ্ডব। ম্যানেজার জানতে চাচ্ছে পরের প্রজেক্ট সম্পর্কে। যে পণ্যের মূল্য 500 টাকায় বিক্রি হয়, সেটা অধরা 300 টাকায় শোনায়। কারণ এই টাকায় বিক্রি করলে আয়াজের লস হবে। এটা দিয়েই না হয় শুরু হোক। একটু পর অধরার ডাক পড়ে সাবিদের কেবিনে। সাবিত বাহিরের সব কথা শুনে নিয়েছে। অধরা আসার পর সাবিত বলল, তুমি যাচ্ছ? তবে ছদ্মবেশে। অধরা সাবিতের পাশে দাঁড়িয়ে আছে, চুলগুলো এলোমেলো করে দিয়ে, মুখে মাস্ক পরে আছে, যেন আয়াজ চিনতে না পারে। এই ডিলটায় আয়াজ চলে আসে, ও জিতে যায়। সাবিত কংগ্রেস জানিয়ে বেরিয়ে যায়। অধরা মুস্কি হেসে বেরিয়ে আসে, মনে মনে বলে, আয়াজ, আজ থেকে আমি তোমার রাতের ঘুম হারাম করে দেব। সবে পলির সন্ধ্যাবেলায় শুরু করলাম। একে একে শাস্তি দেব সবাইকে। আবিরকে শাস্তি প্রকৃতি দেবে। হয়তো বিষম জ্বালায় দগ্ধ হবে প্রতিনিয়ত। রাতের বেলা খাবার টেবিলে মাকে বললাম, মা তোমার বয়স হয়ে যাচ্ছে, আর কত করবে? ছেলের বউ নিয়ে আসো, ছেলে তো বুড়ো হয়ে যাচ্ছে। সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমার মা জানে তার ছেলে কখন বিয়ে করবে। আমি আমার ছেলের জন্য রাজকন্যা খুঁজে রেখেছি, খুব শীঘ্রই তাকে ঘরে তুলব। সবার খাওয়া শেষ হয়েছে, আমি ঘরে গেলাম। আজ তিশান আমার সাথে ঘুমাবে না, মা তার সাথে রাখবেন। যদিও আমি জোর করেছিলাম, শুধু বলল কাল থেকে ঘুমাবে। আমি ঘরে এসে আয়াজকে ফোন দিলাম। হ্যালো, কে বলছেন? আপনার শুভাকাঙ্ক্ষী মিস্টার আয়াজ, আপনার ধ্বংসের জন্য প্রস্তুত হন। হা হা, এক তুচ্ছ নারী কিনা ধ্বংস করবে আয়াসকে? নারী বলে অবহেলা করো না, এই নারীর গর্ভেই জন্ম তোমার। দিন শেষে এক নারী কিন্তু তোমার পথ চেয়ে রয়, যাকে খুবলে খুবলে খাও। নরপিশাচ, প্রস্তুত হও, অনেক হিসেব তোলা আছে। বলা শেষে খট করে ফোনটা কেটে দিলাম। পরের দিন অফিসে একটা জরুরি ফোনে সাবিত বেরিয়ে যায় অফিস থেকে। অধরাকে দেখতে বলে যায়। কিছুক্ষণ পর ম্যানেজার অধরার কেবিনে প্রবেশ করে এবং অধরাকে বলে, এই যে মেয়ে আমাদের সাথে কাজ করবে, এখানে বেতন পাচ্ছ 30,000। আমাদের সাথে কাজ করলে মাসে পাবে 1 লক্ষ টাকা, সাথে বাড়ি, ফ্ল্যাট। আর কি কি পাবো? তুমি যা চাও তাই পাবে। তুমি কি চাও? আচ্ছা, আমি যা চাইবো তাই পাবো তো? আপনার স্যার আয়াজের ফুল ইনফরমেশন চাই। ও, এই কথা। আচ্ছা ঠিক আছে, বলছি। আগে এখানে একজন পিএ ছিল, অনন্য নাম। সে তো আয়াজের বাগদত্তা ছিল। যত বড় বড় প্রজেক্টের সব কাজ শয়তানি করে আয়াজের কোম্পানিকে পাইয়ে দিত। আমি তার সবচেয়ে বড় সহযোগী ছিলাম। কিন্তু অনন্যা ম্যাম এর বিয়ে হয়ে যাওয়ার ফলে সব সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তুমি সাহায্য করতে পারলে আয়াজ স্যার তোমায় মাথায় করে রাখবে।
হা 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 হা। ম্যানেজার সাহেব, আপনাকে এখনো বলিনি যে আমি আপনার কথায় রাজি, তবে আপনার আর বাইরে থাকার উপায় নেই। হ্যালো শরীফ, একে নিয়ে যাও, পরে বোঝাপড়া হবে। ম্যানেজারকে নিয়ে যাওয়া হলো। পুলিশে দিতাম, এখন দিলে আয়াত জেনে যাবে। আগে অনন্যাকে জেলে ঢুকিয়ে দেই, তার আগে কাজ আছে। আরেকটা ফোন করি। হ্যালো জহির, কাজ হচ্ছে ঠিক মতো? উপাস থেকে, জি ম্যাডাম হচ্ছে। স্যার আসবো? জি আসুন। স্যার, ম্যানেজারকে টাইপ দিতে নিয়েছি। একটা মামলা করতে হবে আপনাকে, আপনার সেই আদরের বোন অনন্যার নামে। তুমি কি বলছো জানো? তুমি কার সম্পর্কে কি বলছো? জি স্যার, আমি জানি। আর আমার মুখের কথায় কেন বিশ্বাস করবেন? এই যে শুনুন। বলি, রেকর্ড করা ম্যানেজারের কথাগুলো শুনিয়ে দিলাম। সাবিত যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সাবিত উঠে চলে যায়। রাতের বেলা অধরা ঘরের লাইট অফ করছে, আবার অন করছে, ভেবে পাচ্ছে না যে সে কি কোনো ভুল করছে। বসন্তের ভাটফুল যেন হয়নি মাতাল, তবে আজ কেন ভয় পাচ্ছে ঘোরতর অবেলায়? কাজের সংসার তো অনেক আগেই ভেঙে গেছে, তো ভয় কিসের? আজ তো সময় আসছে আমার। এখন নিজের মাঝেই ডুবে থাকার সময় এসেছে। সম্ভাবনা রয়েছে ও দূরে যাওয়ার, তাই ভয় পেলে চলবে না। আমার জন্য বিপদে পড়তে হবে না কাউকে। কাল থেকে নতুন রূপ দেখবে আমার। সাবিত ভেবেই যাচ্ছে। অনন্যা আপু কেমন করে পারলো? ওকে আমি নিজের বোনের মতো ভালোবাসতাম। সুখী দাম্পত্য হবে তো তোমার। জীবনে কাউকে ঠকাইনি, তবে বারবার কেন ঠকলাম? এখন থেকে নতুন করে মানুষ চিনতে হবে। আর ঠকতে চাই না। কাল মাও তিশানকে আমেরিকা পাঠাবো। এখানে ঝামেলা শেষ না হওয়া পর্যন্ত ওরা এখানে থাকবে। আগে অধরার সাথে এ ব্যাপারে কথা বলি। অধরার রুমের সামনে গিয়ে দেখি দরজা বন্ধ করেনি, আলো জ্বালাচ্ছে নিবাচ্ছে। আসবো অধরা? ওহ স্যার, আসুন। আমি তো চমকে গেছি। অধরা, তুমি মাও তিশানকে আমেরিকা যাওয়ার জন্য প্রস্তুত করো। এখানে থাকলে বিপদ হতে পারে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। তাদেরকে ফ্লাইটে তুলে দিয়ে আমিও সাবিত দুজনেই বাড়ি ফিরে আসলাম। এসে যা দেখে তাতে আমাদের মাথায় আগুন জ্বলে ওঠে। দারোয়ান চাচাকে মারধর করছে, কিন্তু চাচা ভেতরে যেতে দিচ্ছে না। সাবিত না দাঁড়িয়ে মারামারি শুরু করলো। এক পর্যায়ে সাবিতকে ছুরি মেরে গুন্ডারা পালায়। আমি সাবিতকে ভিতরে নিয়ে হাত ব্যান্ডেজ করে দিলাম। সাবিত শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি মনে মনে বলছি, তাকিও না ওই চোখ দিয়ে। আমি যে হারাতে পারবো না তোমার মাঝে। সাবিত মনে মনে ভাবছে, কি সর্বনাশ দেখছি আমার। তোমার অষ্টদয় তাকিয়ে আছে আমার দিকে, আমার সেই ছোট্ট পুতুলটা। নীরবতার ঘোর কাটিয়ে অধরা বলল, স্যার, ওভাবে তাকিয়েন না, আমার লজ্জা করে। নিন, হয়ে গেছে। বলেই অধরা ঝটপট উপরে চলে গেল। সাবিত বসে বসে ভাবছে। এই মেয়েটা সবসময় কেন এত লজ্জা পায়? ঠিক সে সময় সাবিতের ফোন বেজে উঠল। হ্যালো, কে বলছেন? আমি থানা থেকে বলছি, আপনার আসামি আপনার সাথে দেখা করতে চায়। ও, আমি আসছি। বলেই সাবিত বেরিয়ে গেল। অধরা বেলকনিতে বসে আকাশ দেখছিল। ঠিক তখনই বাইরে গাড়ির হর্ন শুনে তাকিয়ে দেখে সাবিত বেরিয়ে যাচ্ছে। অধরা ভাবলো, যাকগে, তবে এই শরীর নিয়ে গেল কেন? কিসের জন্য গেল আর কোথায় বা গেল? ইস, আমিও তো ভাবছি কেন, কি দরকার? আমার মন এত উতলা হচ্ছে কেন? ওই আকাশের সাদা মেঘের ভেলা তুই কি জানিস? আমি কি তবে প্রেমে পড়েছি? ধেত, পাগলামি লাগছে। আমার মনে উন্মাদনায় ছেয়ে গেছে পুরো। আমার আবার প্রেম? হায়, যদি কেউ শোনে বলবে তবে রূপ নেয় ফের প্রেম। আজ যে কি হয়েছে অধরার। অধরা গুনগুন করে গান গাইছে। সাবিত যে ওর পিছনে দাঁড়িয়েছে অধরা জানেই না। আজ তোমাকে তোমার থেকে চিনিয়ে নিতে চাই, মনের খাঁচায় বনের পাখি বন্দি করে যাই। মন বলেছে, মনে মনে জানে আমি চাই তার কাছে বন্দী হতে কোনো বাধা নেই। অধরা সাবিতকে দেখে লজ্জা পেল। স্যার, আপনি কখন এসেছেন? আপনার কি কিছু লাগবে? না, কিছু লাগবে না। তবে তুমি আমার বিয়ে ছেড়ে দিয়ে শিল্পী হিসেবে কাজ করো, আমি তোমায় হেল্প করব। ইস স্যার, আমি কিন্তু ভালো পারি না। এভাবে বলবেন না, লজ্জা পাচ্ছি। হ্যাঁ, তুমি তো লজ্জার ডিব্বা, লজ্জা তো পাবেই। স্যার, আপনি যান, আমি রান্না করব। আপনি থাকলে আমি রান্না করতে পারছি না, যান তো। অধরা সাবিতকে ঠেলে বের করে দিল। সাবিত হাসতে হাসতে বেরিয়ে গেল। অধরা নিজের মাথায় নিজেই চাটি মারলো। ইস, আমার যে কি হয়েছে কিছুই ভেবে পাচ্ছি না। আমি কি কন্ট্রোল করতে পারছি না কেন? সাবিত বসে বসে ভাবছে, এই মেয়েটা চুলে কি দেয়? এত মাতাল সুবাস যা বসন্তের মহুয়া কিংবা ভাটি ফুলেও হয় না। কত কষ্ট করে যে নিজেকে কন্ট্রোল করেছি তা শুধু আমিই জানি। মেয়ে, তুমি এলোমেলো চুলে থেকো না আর।
এলোমেলো হয়ে যায় তখন আমার হৃদয় অঙ্কন। এভাবেই কেটে গেল কিছু সময়। রাতের খাবার সময় হয়ে গেছে। অধরা খাবার নিয়ে বসে আছে। সাবিতকে ভাত এগিয়ে দিল, কিন্তু সাবিত কিছু খাচ্ছে না। অধরা তা জিজ্ঞেস করলো, কি হয়েছে স্যার, খাচ্ছেন না কেন? উফ, তুমি মনে হয় বুঝতে পারছো না। বলেই সাবিত হাত উঁচিয়ে দেখালো। অধরা বলল, ইস, আমি একেবারে ভুলে গেছি যে আপনার হাত কেটে গেছে। বলে সাবিতের মুখের সামনে ধরলো এক গ্রাস ভাত। সাবিত খুশি মনে খেয়ে নিল, আর মনে মনে ভাবছে সময়টা যদি এখানে থমকে যেত। খাবার পর অধরা ও সাবিত দুজনেই সবাই বসে টিভি দেখছে। এমন সময় সাবিত বলল, অধরা একটা কবিতা শুনবে? জি বলুন স্যার। সাবিত কবিতা আবৃত্তি শুরু করলো। ইচ্ছে ছিল রাজা হব, তোমাকে সাম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো। আজ দেখি রাজ্য আছে, রাজা আছে, ইচ্ছে আছে, শুধু তুমি অন্য ঘরে ছিলে। এখন কি হবে তুমি রাজার রানী? ইস, হেলাল হাফিজের কবিতা এটি। আমার খুব প্রিয় একটা কবিতা স্যার। আমার না ঘুম আসছে। বলে উপরে উঠে গেল। এই মেয়ে, তোমার কাছে কি আমি এতটাই ফেল না? যাও, তোমার সাথে কথাই বলবো না। অধরা রুমে এসে মনে মনে বলছে, আমি তোমার ডাকে সাড়া দিতে পারবো না। সাবিত, তুমি কেন বুঝো না আমার দ্বারা এই কাজের সংসার জীবন যুদ্ধ ঘোষণা করতে ইচ্ছে করছে না। ঠিক তখনই অধরার ফোন বেজে উঠলো। হ্যালো। হ্যালো আপা, আপনার কথা মতো কাজ হয়ে গেছে। ঠিক আছে, তুমি ওকে সুন্দরভাবে রাখবে, ওর যেন কোনো ক্ষতি না হয়। ঠিক আছে আপা, তবে আপনার কথা বলায় শান্ত হয়ে গেছে। ঠিক আছে, তবে সেই কথাই থাকো বলে ফোন কেটে দিলাম। তোমার সাথে বোঝাপড়া করার সময় এসে গেছে, প্রস্তুত হও। ঘুম পাচ্ছে এমন সময় দরজায় কড়া নাড়ানিতে সবে আসা ঘুম ভেঙে গেল। ঘুম পাচ্ছে এমন সময় দরজায় কড়া নাড়ানিতে সবে আসা ঘুম ভেঙে গেল। দরজা খুলে দেখলাম সাবিত দাঁড়িয়ে আছেন। স্যার, এত রাতে এখানে কি হয়েছে? অধরা জরুরি কথার জন্য ডেকেছি। আজ আমার হাত ব্যান্ডেজের পর আমি বাড়ি থেকে বের হয়েছিলাম। জি স্যার, আমি দেখেছি, কিন্তু কোথায় গিয়েছিলেন সেটা তো জানি না, আপনি বলুন। অনন আপুকে পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি সব স্বীকার করেছে এবং নিজের শাস্তি দাবি করেছেন। তিনি আজের সংসারে ফেরত যেতে চান না। কি আপনি এসব এখন বলছেন? আজের মতো মানুষরা এর থেকে বেশি কিছু করতে জানে না। অন্যের সংসার ভাঙলে নিজের সংসার যে টিকে না, সেটা আজ সাহেব ভুলে গেছে। তবে আরেকটি কথা, দুপুরে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে আহার নামের কোনো এক ব্যক্তি। উনার মেয়ে হারিয়ে গেছে, তার জন্য তিনি আমার উপর সন্দেহ করছে। এ ব্যাপারে তুমি কি কিছু জানো? এত জানতে হবে না, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন, কাল মহা ধামাকা আছে। অধরা দরজা বন্ধ করে ভাবছে, আমার ভাই আর কতটা নিচে নামতে পারে? আয়াজের মা, সাবিতের বাবা, ভাই ভাবি আর না কত লোককে হত্যা করেছে। সময় এসেছে ভাই, আমার মুখোমুখি হতে হবে এবার। আমার জীবন নষ্ট করে শান্তি পাওনি, সবশেষে নিজের মেয়েকে খারাপ পথে নিয়ে যাচ্ছ। অনেক চিন্তা ভাবনার পর অধরা ঘুমিয়ে পড়ল। ফজরের আজানের ধুপনি শুনে ঘুম ভেঙে গেল অধরা ও সাবিতের। দুজনেই নামাজ আদায় করে বাগানের দিকে গেল। অধরা সাবিতকে দেখে অবাক হয়ে ভাবছে, চকলেটের এখনো আগের অভ্যাস যায়নি। সাবিত অবাক হয়ে গেল। ও যে ঘুমন্ত কালো কুমারীকে দেখবে এত সকালে, তা ভাবতেই পারেনি। মুখ দিয়ে অস্পষ্ট সুরে বলল, মাশাআল্লাহ। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর দুজন নাস্তা করে নিল। তারপর অফিসের উদ্দেশ্যে রওনা হলো। অফিসে আসার পর আয়াজকে দেখে সাবিত অবাক। অধরার সাথে সাথে মুখটা পিছনে ঘুরে মেকআপ করে নিল, যেন আয়াজ চিনতে না পারে। অধরা কোনো কথা না বলে ভিতরে ঢুকে গেল। আয়াজ সাবিতকে বলল, কিসের জন্য ওকে পুলিশের নিকট দেওয়া হলো? তার প্রতারণার জন্য তাকে পুলিশে দেওয়া হয়েছে। আয়াজ কিছু না বলে বেরিয়ে গেল। ভেতরে গিয়ে অধরা যেন হাফ ছেড়ে বাঁচল। অধরার জীবনের একটা বড় শত্রু এই আয়াজ, যে তার সন্তানের হত্যাকারী। যথারীতি অফিস শেষ হলো। আজ অধরার মনে এক পশলা সুখ দেখা দিয়েছে। হঠাৎ হিয়ার সাথে দেখা, কিন্তু যে বেশে দেখলো সেটা অধরা কোনোদিন কামনা করেনি। আবির হুইল চেয়ারে বসে আছে, হিয়া টেনে নিয়ে যাচ্ছে। হিয়া, এটা কেমন করে হলো? সব ওই আয়াজের জন্য। আমি জানি ওই গাড়ি চাপা দিয়েছে। তোমার দেওয়া আমানত রক্ষা করতে পারেনি অধরা। আবির মাথা নিচু করে আছেন। সে বুঝে গেছে সে তার পাপের শাস্তি পেয়ে গেছে। আমি তাদেরকে কিছু না বলে শুধু মুচকি হাসি দিয়ে চলে এলাম বাড়িতে। বাড়িতে ঢুকে ফ্রেশ হয়ে এসে নাস্তা করলাম। এদিকে সাবিত লক্ষ্য করছে অধরাকে অন্য দিনের তুলনায় বেশি স্বাচ্ছন্দ্যময়ী লাগছে আজকে। নিজের মাঝে কৌতূহল না চেপে বলেই ফেললো, অধরা আজ বেশ খুশি খুশি লাগছে। কি হয়েছে যে এত সুন্দরভাবে খুশি ফুটিয়েছে মুখটায়?
আমার সন্তানের এক হত্যাকারী শাস্তি পেয়েছে, আবির তার শাস্তি পেয়েছে, তবে এখন সুস্থ হয়ে উঠুক এই কামনা। এমন করে হয়েছে? আয়াজ গাড়ি চাপা দিয়েছি, তবে এবার আয়াজের শাস্তি হবে যা আমি দেব, ওর হাতে ভিক্ষার ঝুলি। বলেই রান্নাঘরে ঢুকে গেল অধরা। সাবিত যেন কালো কুমারীর নতুন রূপ দেখলো। এই যে বিধ্বস্ত বিধ্বংসী, এই যে এক অগ্নি। সাবিত পিছু পিছু গেল। ময়নার মা তো অবাক, যে ছেলেটাকে রান্নাঘরে কোনোদিন দেখেনি সে আজ রান্না করে। সাবিত দূর থেকে ইশারা দিয়ে কথা বলতে বারণ করলো। ময়নার মা তার ঘরে চলে গেল। সাবিত অধরার পিছনে দাঁড়িয়ে আছে। অধরা তা আগেই বুঝতে পেরেছে, হয়তো অধরার মনের কোণে রং লেগেছে। অধরা শুধু বলল, স্যার আমার অস্বস্তি হচ্ছে, একটু দূরে দাঁড়ান। সাবিত দূরে দাঁড়িয়ে বলল, আমার রাজ্যের রানী, তুমি কিন্তু বলেছিলে শেষ পর্যন্ত ফিরবে আমার নীড়ে। অধরা মনে মনে ভাবছে, ছোটবেলায় রাগ করলে যে এই কথাটা বলতাম, চকলেট তুমি এটা নিয়ে আছো এখনো? অধরা, হে অধরা, কোথায় হারিয়ে গেলে? অধরা, অধরা। সাবিত অধরার দুই ঘাড়ে হাত দিয়ে এবার ঝাঁকিয়ে নিল অধরাকে। উফ স্যার, কি হয়েছে? এত জোরে ধাক্কা দিলেন কেন? অল্পের জন্য বেঁচে গেল হাতটা আমার। দেখতে পাননি যে কড়াইয়ে তেল আছে? এতক্ষণ ধরে যে ডাকছি, কোন ভাবনা ছিলে? মনটা কি আমাতে পড়ে থাকে? স্যার 2 দিন ধরে দেখছি কেমন করে কথা বলছেন। প্রেমে পড়লে আমাকে বলবেন, আমি মাকে বলে দেব। আচ্ছা অধরা, ধরে নাও তোমায় ভালোবাসি, তখন তুমি মায়ের সামনে কেমন করে উপস্থাপন করবে? স্যার এমন অনভিপ্রেত কথা বলবেন না, আমি তাহলে এখান থেকে চলে যেতে বাধ্য হব। চুপ, একটা কথাও বলবি না। অনেক কষ্ট সহ্য করেছি, এবার আমার থেকে পালাতে চাইলে পা দুটো ভেঙে শুকেছে সাজিয়ে রাখবো। শুনুন স্যার, আমি আর আগের মতো নেই। আপনাকে দেওয়ার মতো আমার কিছু নেই। আমি যে বৈধভাবে দর্শিতা, যার কাছে ভোগের বস্তু ছিলাম। থাপ্পড়ের শব্দে প্রকম্পিত হলো সাবিতদের বাড়ি। ময়নার মা ওপর থেকে দৌড়ে এসে দেখলো অধরা গালে হাত দিয়ে চোখের জল ফেলছে। সাবিত অগ্নিচক্ষু হয়ে তাকিয়ে আছে অধরার দিকে। অধরা তাকিয়ে দেখলো সাবিতের হাত থেকে রক্ত পড়ছে। অধরা নিজের শাড়ির আঁচল ছিঁড়ে সাবিতের হাত বেঁধে দিতে দিতে বলল, যত রাগ সব আমার উপর দেখাবে সব সময়। দাঁড়া অধরা, আজ আমার সব কথা শুনতে হবে তোমাকে। নিজের অতীত কোনোদিন আমার সামনে আনবে না। সেই ছোটবেলায়ও তোমায় আমি ভালোবাসি, এখনো ঠিক ততটাই ভালোবাসি। আমি তোমার দেহকে নয়, মনটাকে ভালোবাসি। জানো, যেদিন তোমাকে ছেড়ে এসেছিলাম ফুবি বাড়ি থেকে, সেদিন একবার তোমাকে দেখার জন্য মনটা ছটফট করছিল। তোমাকে একটিবার দেখার জন্য, শুধু একবার। আমি শুধু চেয়েছিলাম তুমি আমাকে চকলেট বলে একবার জড়িয়ে ধরবে। সেদিন খুব অভিমান হয়েছিল, তাই তো অভিমান করে যাইনি। কিন্তু যেদিন গেলাম সেদিন তুমি অন্য কারো হয়ে গেছো। খুব কষ্ট পেয়েছিলাম সেদিন। বাড়িতে এসে মাকে জড়িয়ে খুব কেঁদেছিলাম। মা শুধু বলেছিল তোর ভাগ্যে সে থাকলে অবশ্যই সে তোর হবে। যেদিন তোমায় রাস্তায় পেয়েছিলাম সেদিন যেন আকাশের চাঁদ হাতে পেয়েছি এমন মনে হয়েছিল। যেদিন মাও তোমার কথোপকথন শুনেছি সেদিন থেকে যেন আবার প্রাণ পেয়েছি। এখন তুমি যদি আবার আমাকে ছেড়ে যাওয়ার চিন্তা করো, তাহলে আমাকে মেরে তারপর যাবে। এসব কথা বলো না প্লিজ, আমার সময় লাগবে। আমার কিছু কাজ যে বাকি রয়ে গেছে, শাস্তি দিব তাদের, কাউকে ছাড় দেব না। আমার প্রতি করা অন্যায়ের শাস্তি দিব সবাইকে ইনশাআল্লাহ। আবির কাল্লা দিয়েছেন, এখন আমার ভাই আহান তারপর আছে, কাউকে ছাড়বো না। বলেই সাবিতকে জড়িয়ে কেঁদে দিল। সাবিত অধরাকে আস্তে আস্তে জড়িয়ে ধরলো নিজের বাহু ধরে। আজ যে বহু প্রতীক্ষিত অপেক্ষার প্রহর ভেঙে গেল। আজ যে সাবিত তার প্রেমময়ী কালো কুমারীকে নিজের করে পেল। এত সময় পর ময়নার মা কথা বলল, এই দেখো, তরকে তো পুরো ছাই হয়ে গেছে। ইস, এগুলো খাবো কেমনে? সাবিত বাজান, ও মা তুমি যাও বাহিরে, আমি রান্না শেষ করছি। ওরা যাওয়ার পর ময়নার মা বলছে, আল্লাহ তুমি সাবিত বাবার খুশিটা কেড়ে নেবেন না। আহান তার চেলাদের সব দিকে ছড়িয়ে দিয়েছে তার যে মেয়েকে চাই। এটা যে তার সোনার ডিম পাড়া হাঁস, ওকে যে পেতেই হবে, না হলে যে সবকিছু শেষ হয়ে যাবে। আহানের স্ত্রী সহ সবাই খুব খুশি, কারণ মেয়েটা অন্য কোথাও তো ভালো থাকবে। অন্তত মেয়েটার জীবন নষ্ট হবে না। আয়াস পাগলা কুকুরের মতো হয়ে গেছে, কারণ তার কোম্পানির রেপুটেশন নষ্ট হয়ে গেছে। ভেজাল বিরোধী অভিযান এসে তার সমস্ত প্রোডাক্ট সিল করে দিয়েছে এবং সেই কোম্পানির সিল গালা করে দিয়েছে। কিছুক্ষণ আগে খবর পেয়েছে দুর্নীতি দমন কমিশন আসছে তার অফিসে রেড দিতে। এমন সময় অনন্যার খুব প্রয়োজন ছিল। কি হবে তার কিছু ভেবে পাচ্ছে না। কিছুক্ষণ পর দুর্নীতি দমন কমিশন থেকে লোক এসে গেছে, আয়াজের সামনে বসে আছে। কমিশনের লোক বলছে, আপনার কর প্রায় 4 বছর ধরে ডিউ হয়ে আছে। আপনি তো শুনলাম অন্য কারো ফর্মুলা চুরি করে চলেন। আপনার 4 বছরে কর এসে দাঁড়িয়েছে 140 কোটি টাকা। আপনি কি এখন দিবেন
না অফিসে এসে দিবেন। আয়াস কাপা কাপা গলায় বলল, আমি আসবো, 1 মাস পর দিব। দুর্নীতি দমন কমিশন লোকজন চলে গেল। আয়াস মাথায় হাত দিয়ে বসে থাকলো। কি হবে এখন তার? একদিকে বড় কোম্পানি সিল গালা, অন্যদিকে এত টাকা, কি হবে এই চিন্তায় তার ঘুম নষ্ট হয়ে গেছে। এদিকে অধরা আজ পরম যত্নে খাইয়ে দিচ্ছে সাবিতকে। সাবিত মন ভরে খাচ্ছে, তার থেকে চোখ ভরে দেখছে অধরাকে। আচ্ছা অধরা, সময়টা যদি এখানেই থমকে যেত খুব ভালো হতো, তাই না? ইস, চকলেট তুমি এমন করে বলছে কেন? আমার কিন্তু এবার খুব লজ্জা লাগছে। ওরে আমার লজ্জাপতি রে, আর লজ্জা পেতে হবে না, তুমি খুব শীঘ্রই আমার হবে, সময় আসছে। আচ্ছা চকলেট, অনেক রাত হয়ে গেল, যাও ঘুমিয়ে পড়ো। কাল অফিসে বড় একটা ডিল আছে। প্রেমই, আমি তো ভুলেই গিয়েছিলাম, যাও ঘুমিয়ে পড়ো তুমি। যে যার মতো নিজেদের রুমে চলে গেল। অধরা শুয়ে শুয়ে ভাবছে, অবশেষে তোমার জালে আটকা পড়তেই হলো। হয়তো তোমার ভালোবাসার জোর ছিল, আমি তো তোমার স্মৃতি বিজড়িত কথাগুলো মনে হারাইনি। তোমার দেখানো মুক্ত ছড়ানোর হাসি, যা ক্ষণে ক্ষণে বিমোহিত করেছে মোর হৃদয় অঙ্গন। সকালবেলা নাস্তা করে একসাথে অফিসে চলে গেল। আজ অফিসের সবাই বড্ড বেশি চমকে গেল। অন্যদিন অধরা আর সাবিত আলাদা আলাদা ভাবে আসে, আজ সাবিত অধরাকে তার বগল দাবা করে নিয়ে এসেছে। একজন বয়স্ক মানুষ তিনি বলেই ফেললো, তোমাদের দুজনকেই খুব সুন্দর মানিয়েছে। যেদিন অধরা প্রথম অফিসে এসেছিল সেদিন যারা মুখ ঘুরিয়ে নিয়েছিল তারা আজ অবাক হয়ে আছে। সময় মতো ডিলটা ওরা পেয়ে গেল। হঠাৎ অধরার মোবাইল বেজে উঠলো। অধরা রিসিভ করলো। হ্যালো ম্যাডাম, আমাদের ঘেরাও করে রেখেছে। কার এতটা সাহস যে আমার সাথে টক্কর দিতে আসে? আহান্না কি যেন নাম বলল, উনি বসে আছে এখানে, সাথে আয়াস নামের এক ব্যক্তি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। বলেই লাইনটা কেটে দিল। তাড়াহুড়ো করে বেরিয়ে গেল অধরা। তা মামুনি, তুমি ফুপির কাছে কেমন আদর খেলে? আমি খুব ভালো আদর খেয়েছি, এবার তোমাদের পালা। বুঝলেন আহান ও আয়াজ, আজ দেখবেন কঠিন ক্রোধ। এই আহান, এটা কি তোর মেয়ে নাকি তোর বউ অন্য কারো কাছে শুয়েছে? হয়তো শুতেও পারে। অমনি আহানের মুখে একদলা থুতু পড়লো। আহান মুখ তুলে দেখলো ওর মেয়ের মুখ থেকে এসেছে। লজ্জা লাগে না? আর আয়াজ আপনাকে বলি, নিজের মাকে তো নিজে মারলেন, আমার ফুফির সংসার জীবন নষ্ট করলেন। ভুলে যাবেন না আপনারও এই লোকটার পাপের সমস্ত রেকর্ড হয়েছে আমার কাছে। আহান বন্দুক বের করে সুহার মাথায় ধরলো। আয়াস বলল, শুট আউট কর। হা 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 হা। অট্ট হাসিতে ফেটে পড়লো সুহা। ভুল করবে এটাই, কারণ তোমাদের কফিনের শেষ পেরেক ঠুকে দিয়েছি অনেক আগে। তাতে কি, তোকে এবং তোর ফুপিকে আজ জীবন্ত কবর দেওয়া হবে। ও তাই বুঝি শয়তানরা, তাহলে দেখা যাক কি হয়। এই কে কোথায় আছিস, এদের দুজনকে বেঁধে ফেল। সবাই সামনে এসে দাঁড়িয়ে আছে। আয়াস ও আহান দুজনেই হাসছে। হেসে নে। অধরা ইশারা করলো। আয়াস ও আহানকে বেঁধে ফেললো তাদের পোশাক গুন্ডারা। দুজনকে চেয়ারের সাথে বেঁধে ফেললো। তারপর প্রথমে আয়াসকে প্রশ্ন করা হলো, আমার সংসার ভাঙলে কেন? তুই আমার সাথে এক রাত কাটাতে চাসনি তাই। আমার সন্তানকে হত্যা করলি কেন? তা বৈধ ছিল তাই। সাবিতের সাথে লেগেছিস কেন? তোর আসল ভালোবাসা তাই। তোর বিচার করছি দাঁড়া। আর এই যে আমার বড় ভাই আহান, কেন এত কষ্ট পেতে হচ্ছে আমাকে? এটা তো অল্প, তোর থেকে আমি বেশি পেয়েছি। তুই হওয়ার পর আমার আদর কমে গিয়েছিল। ছি, তুমি এত খারাপ। আমার কথা বাদ দিলাম, সুহা তো তোমার নিজের মেয়ে, ওর সাথে কেন এমন করলে? কেন ওকে সন্ত্রাসী বানালে? ও কি আমার সন্তান? ও একজন অবৈধ সন্তান। কথা শেষ হতেই অধরা ঠাস ঠাস করে সর্বোচ্চ শক্তি দিয়ে মারলো। এই নরপিশাচ লজ্জা করে না? ও আমার মতো কালো বলে ওকে অবৈধ বলছিস? কালোরা কি মানুষ না? কালো মানুষরা কি সমাজে অবহেলিত হয়ে থাকবে? তাহলে এই সমাজের মুখ কোথায় থাকবে যখন কালো চুল সাদা হবে? ফুফি, ওদের বেঁচে থাকার অধিকার নেই, মেরে ফেলো এদের। এদের জন্যই আজ হাজার হাজার সুহারা জন্ম নেয়। এর মধ্যেই আয়াস হাতের বাঁধন খুলে ফেলেছে। সাথে সাথে অধরার মাথায় বন্দুক ঠেকিয়ে বলল, এবার তোমার খেলা শেষ অধরা। এই মেয়ে, খুলে দাও আহানের হাতের বাঁধন। সুহা আহানের হাতের বাঁধন খুলে দিল। সাথে সাথেই বন্দুকের গুলির আওয়াজে নিস্তব্ধ হয়ে গেল। সাবিত বাহিরে দাঁড়িয়ে চমকে গেল। সাথে সাথে আরো একটি গুলির আওয়াজ হলো। সাবিত ভিতরে ঢুকে অধরা বলে চিৎকার দিল। 5 বছর পর আজ দুটো কবরের সামনে দাঁড়িয়ে আছে সাবিত ও তিশান। সেই দিনের পর থেকে প্রতি বছর এই দিনে এখানে আসে। প্রিয়জন হারিয়ে গেছে যে তার আছে এখানে, তাই তো এখানে আসে বিরহ মিটাতে। আব্বু, ও আব্বু, সায়রা ও মা আসছে না কেন এখনো? আসবে আব্বু, এখানেই। ওই যে দেখো, সায়রাকে নিয়ে আসছে। হ্যাঁ, সেদিন অধরা বেঁচে গেছে।
সেদিন অনেক ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে। অধরাকে যখন আয়াজ গুলি করে তখন অধরাকে সোহা ধাক্কা মেরে ফেলে দেয়। গুলি লাগে সোহার গালে। এটা সহ্য করতে না পেরে আয়হান আয়াজকে গুলি করে দেয়। ঠিক তখনই সাবিত ভিতরে ঢুকে অধরাকে পড়ে থাকতে দেখে চিৎকার করে উঠে। আহান সেখানে বলে যে, সাবিত দেখে রেখো অধরাকে, বলেই পুলিশের হেফাজতে চলে যায়। অধরাকে অজ্ঞান অবস্থায় বাড়িতে নিয়ে আসে। এসে দেখে তিশান ও মা চলে এসেছে। অধরাকে এভাবে দেখে বলে কি হয়েছে ওর। সাবিত সব বলল। সব শুনে মা অসুস্থ হয়ে পড়লে ডাক্তার এসে মৃত ঘোষণা করে। এতে অধরা সাবিত দুজনেই ভেঙে পড়ে। সুহা ও মায়ের কবর একখানে দেয়। ঠিক 3 মাস পর সাবিত ও অধরা বিয়ে করে নেয়। সায়রা তাদের ভালোবাসার প্রতীক, তাই আজ এসেছে দোয়ার জন্য। দোয়া শেষ করে বাড়ি ফিরল। রাতের বেলা সাবিত অধরাকে বলছে, সত্যি আমি খুব ভাগ্যবান তোমাকে পেয়ে। আমিও অনেক ভাগ্যবান তোমাকে পেয়ে। আমি সাবিতকে জড়িয়ে ধরে বললাম, সাবিত অনেক ভালোবাসি তোমাকে। আমিও অনেক ভালোবাসি আমার অধরাকে। গল্পের শহরে আপনাকে স্বাগতম। আমাদের বাস্তব জীবনের প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনার উপর ভিত্তি করে গল্পের শহরের প্রতিটি গল্প সাজানোর চেষ্টা করে যাচ্ছি। আপনাদের ভালো লাগাই আমাদের সার্থকতা। আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদেরকে ভালো ভালো গল্প আপনাদেরকে উপহার দিতে উৎসাহিত করুন।